ভালোটা তাদের জন্য যারা বিশ্বাস রাখে, আরও ভালোটা ধৈর্যশীলদের জন্য, কিন্তু শ্রেষ্ঠটি তাদের জন্য যারা কখনো হাল ছাড়ে না। বিগত 17টি বছর ফ্যাসিস্টের রোষানলে পড়েছেন অসংখ্য মানুষ, হয়েছেন গুম, খুন, নির্যাতন আর হয়রানির শিকার। তবুও অনেকেই এখনো হাল ছাড়েননি। আর যেসব মানুষরা আজও হাল ছাড়েননি, এখনো লড়ে যাচ্ছেন, তাদেরকে নিয়েই আমাদের এই প্রোগ্রাম। আপনারা জানেন, হাঁটি হাঁটি পা পা করে যে কথা যায়নি বলা পৌঁছে গেছে 50তম পর্বে। আর এর সাফল্যের সহযাত্রী একমাত্র আপনারাই। আমাদের এই অনুষ্ঠানে সাধারণত সেই সব অতিথিরাই আসেন যারা বিভিন্নভাবে বিগত 17 বছর ফ্যাসিস্টের রোষানলে পড়েছেন, হয়েছেন নানাভাবে নির্যাতনের শিকার। আর এমনই একজন হার না মানা মানুষ আজ আমাদের এই বিশেষ পর্বে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সদা হাস্যোজ্জ্বল, স্লোগান মাস্টার খ্যাত, অত্যন্ত সুপরিচিত একজন মুখ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। আমরা কথা বলবো তার সাথে, একই সাথে তার কাছ থেকে জানবো বিগত দিনে তার সাথে দুঃসহ বেশ কিছু স্মৃতির কথা। নয়ন ভাই, আমি শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে সহ আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা দেখেন, আমাকে যারা ফলো করেন, সহ এসএটিভিকে যারা ভালোবাসেন, দেখেন, তাদেরকে সকলকে ধন্যবাদ। আপনার সম্পর্কে যে বর্ণনা আমি শুরুতে দিচ্ছিলাম, সদা হাস্যোজ্জ্বল, স্লোগান মাস্টার খ্যাত, নানা উপাধিতে মানুষ আপনাকে চেনে, আপনাকে জানে, আপনাকে দেখে, কিন্তু এই যে বিগত 17টি বছর যে অতীতটা, সেটা অনেকেই জানে না এবং সেটা নিশ্চয়ই আপনার জন্য সুখকর ছিল না। আমি আপনার সেই নির্যাতন এবং দুঃসহ স্মৃতির কথাগুলো জানবো। তার আগে যেই প্রশ্নটি আমি শুরুতে করতে চাই, যে 2024-এর যে 5ই আগস্ট যে একটি গণ অভ্যুত্থান হলো, জুলাইয়ে আমরা দেখলাম অনেক প্রত্যাশা নিয়ে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হলো। 17টি মাস এরপরে অতিবাহিত হয়ে গেল। আমাদের প্রত্যাশা ঠিক কতটা পূরণ হয়েছে এবং ঠিক এই মুহূর্তে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে আপনার মনে হয়? 17 বছর মানুষ ছিল একটা নিপীড়নের মধ্য দিয়ে, যেখানে মানুষ শুধু স্বপ্ন দেখত একটা সুন্দর বাংলাদেশ গড়ব। আমরা একটা সুন্দর বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিব। 17 বছর পরে এসে সেই আন্দোলনটাকে আপনি বলতে পারেন যে জবাই করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। আচ্ছা, যেমন আমি বলতে পারি, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলো একটা দলের মতাদর্শের লোকজনদেরকে নিয়ে। সেই মতাদর্শের ভিতরে মেজরিটি লোক যারা গুপ্ত সুপ্ত, যারা স্বাধীনতা বিরোধী শক্তি, যারা বাংলাদেশটাকে কখনো মেনে নিতে চায়নি। আপনার কথা অনুযায়ী আমাদের প্রত্যাশা, যে প্রত্যাশা আমাদের ছিল গণ অভ্যুত্থানের আগে, সেই প্রত্যাশা পূরণ আমাদের হয়নি, কিছুই হয়নি। আমি রবিউল ইসলাম নয়ন ঢাকাতে আমি দেখেছি যে দুইটা, এই যে কারফিউ ভেঙে দুইটা মিছিল হয়েছে। একটা ছাত্র দলের বর্তমান সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির করেছে, একটা যুব দলের নেতৃত্বে আমি করেছি। আমি 4 আগস্ট গুলিবিদ্ধ অবস্থায়, আমি 19 তারিখের পরে গুলিবিদ্ধ হই। এই গুলিবিদ্ধ অবস্থায় আমি 4 তারিখে গিয়ে শাহবাগ মোড় দখল করেছি, লাঠি সোটা নিয়ে মিছিল করে দিয়ে। সেই ভূমিকাগুলো তখনও গণমাধ্যমে এসেছে এবং আপনি আগেও গুলিবিদ্ধ হয়েছেন। আমি 2-3 বার আমরা সেই কথাগুলো জানবো, আরো কিছু জানবো আপনার থেকে। তার আগে সময় হয়েছে আমাদের একটি বিরতিতে যাবার। বিরতির পরে এসে আমরা বাকি কথাগুলো জানবো। দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে আমাদের একটি বিরতি নেবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। নয়ন ভাই, বিগত স্বৈরাচার যে কথা বলছিলেন আপনি, তাদের সময়ে বিগত 17টি বছর আপনি আন্দোলন সংগ্রামে রাজপথেই কাটিয়েছেন এবং আপনি বর্বরচিত হামলা নির্যাতনের শিকার হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, এমনকি আপনাকে মৃত ভেবে ডোমঘরেও ফেলে রাখা হয়েছে, এমন তথ্য আমরা জেনেছি, গণমাধ্যমে এসেছে। তো আসলে এই যে আপনার উপরে এত ক্ষোভ ছিল তাদের, এই অমানবিক বর্বরচিত হামলা অত্যাচার, এর শুরুটা কিভাবে হয়েছিল সেটা যদি একটু বলেন। দেখেন, আমার পরিবার জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী। আমরা তো আসলে গ্রামের মানুষরা দেশকে খুব ভালোবাসে। আপনি দেখবেন যে বাংলাদেশের
কৃষকরা দেশকে যতটুকু ভালোবাসে, একজন কোটিপতি দেশকে ততটা ভালোবাসে না। জি, তো আমার কাছে সবসময় দেশপ্রেমটা অনেক বেশি আমাকে টানে আর কি। খুবই ইফেক্টিভ করে, টানে। তা আমার কাছে আমার পরিবার বিএনপি করে, আমি ঢাকাতেই একদম ছোট থাকতে থেকে বক্তব্য, আমি কোন দল করব সেটা সিদ্ধান্ত নিলাম একটা সময়, ছোট থাকতে থেকেই, ক্লাস 8 থেকে। তা আমি বিএনপি করা শুরু করলাম, ছাত্রদল করা শুরু করলাম। এই ছাত্রদল করতে যে বারবার আমাকে হামলা মামলার শিকার হতে হলো। আমার কাছে চিন্তা হলো যে এই দেশটাকে যারা একদম ধ্বংস করে দিতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদেরকেই জাগ্রত হতে হবে, রুখে দাঁড়াতে হবে। আমি চিন্তা করলাম যে একজন 15 বছরের তরুণ যুবক, একজন 17 বছর 20 বছরের যুবক যেটা করতে পারবে, একজন 55 বছর 60 বছরের বয়স্ক লোক সেটা করতে পারবে না। তাহলে আমাদেরকেই হাল ধরতে হবে, রাজপথে নামতে হবে। সেটা থেকে আমার ব্যাপক আকারে পথ চলা। আমি এত পর্যায়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শ বুকে ধারণ করে, তারেক রহমান সাহেবের ভালোবাসা বুকে নিয়ে রাজপথে নামছি যে সেটা আমাকে বলতে পারেন যে একদম ভিতর থেকে উদ্বুদ্ধ করেছে। আমাকে অ্যারেস্ট করেছে, প্রচণ্ড পরিমাণে মামলা দিয়েছে, অনিশ্চয়তার ভিতরে থেকেছি যে জীবনে করে দিন এই জেল থেকে বের হইতে পারবো কিনা, ফাঁসি হয়ে যেতে পারে, যেহেতু অনেকগুলো হত্যা মামলায় দিছে, ফাঁসি হয়ে যেতে পারে। হাত পায়ে নখ তুলে ফেলেছে, প্রসাবের রাস্তায় কারেন্টের শর্ট দিয়েছে, মাথায় কারেন্টের শর্ট দিয়েছে, এবং আপনি তো গুমও হয়েছেন। আমি গুম করে রেখেছে, গুম করে ফেলে ক্রস ফায়ার দিতে নিয়ে গিয়েছে। এটা একটু যদি পর্যায়ক্রমে বলেন, কারণ আসলে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি যে আপনার যে এই যে আমরা মিছিল, স্লোগান, রাজপথে এই যে এত অ্যাক্টিভ আপনাকে দেখি, এর পেছনের এই গল্পগুলো, আপনার যে দুঃসহ স্মৃতি, এটা হয়তো বা অনেকেরই আসলে অজানা, এই গল্পগুলো খুব একটা বলা হয় না। তো আমি এই জন্য আসলে পর্যায়ক্রমেই জানতে চাই আপনার এই 17 বছরের তিক্ত অভিজ্ঞতাগুলোর কথা। দেখেন, মানে এইগুলা এত অত্যাচার করার পরেও আমি সাহস সঞ্চয় করে নিয়ে রাজপথে দাঁড়িয়েছি, সেটা বলতে পারেন যে নিপীড়নের শিকার থেকেই। আমাকে প্রচণ্ড পরিমাণে আঘাত করেছে। আমাকে যখন গুলি করেছে আমি মনে করেছি যে ঠিক আছে, আমাকে গুলি করেছে। আমাকে যখন হাতে পায়ে নখ তুলে ফেলেছে আমি মনে করেছি যে না, ঠিক আছে, আমাকে আঘাত করেছে, আমি ওদের বিরোধিতা করেছি, ওরা আমাকে দমন পীড়ন করতে চাচ্ছে, ঠিক আছে। আমাকে যখন গুলি করছে, গুলি করার পরে আমি এর আগেও দু একটা জায়গায় বলেছি, আমাকে গুলি করার পরে আমাকে যখন হসপিটালে রেখেছে, আমার মানে কোনো সন্তানকে যদি গুলি করে তখন তার মা বাবা তার কাছে আসবে, এটাই স্বাভাবিক। সন্তানের কাছে আসবে, ভাইয়ের কাছে বোন আসবে, ভাইয়ের কাছে ছোট ভাই আসবে, এটাই স্বাভাবিক। তো দেখেন, আমার একমাত্র বোন আছে, আমার বোনের বিয়ে হয়েছে, আমি সেখানে অংশগ্রহণ করতে পারিনি। আমাকে প্রচণ্ড পরিমাণে আঘাত করেছে যে এই সরকার, এই স্বৈরাচারী সরকারের কারণে আমি আমার বোনটার বিয়ে দিতে পারি নাই, ভালো জায়গায় বিয়ের অনুষ্ঠানে যেতে পারি নাই, আমার বোনের মাথায় হাত রেখে দোয়া করতে পারি নাই। এটা আমাকে প্রচণ্ড পরিমাণে আঘাত করেছে। আমার একদম ছোট ভাই, সে ক্লাস 8-এ পড়ে, তাকে মামলা দিয়েছে। 8-এ পড়া একটা শিশু বাচ্চাকে মামলা দিয়েছে, তাকে রাতের পর রাত, দিনের পর দিন। তখন তো আমাদেরকে কাউকে আত্মীয় স্বজনরাও জায়গা দিত না, বাগানে বাগানে ঘুমোইতে হয়েছে। এটা আমাকে প্রচণ্ড পরিমাণে আঘাত করেছে। আমার মা যখন, আমার বাবা
5 ফুট 6 ইঞ্চি বাঘের মতো একদম লম্বা তাগড়া। আমার মা বাবা যখন আমাকে দেখতে আসছে, আমার বাবাকে ঘুমোইতে হয়েছে একদম ঢাকা মেডিকেল তো এমন, মানে পরিবেশটা কেমন আপনি জানেনই। ঢাকা মেডিকেল নিয়ে কেউ চিন্তা করে না, কোনো সরকার চিন্তা করে না। বেগম জিয়া অনেক আগে চিন্তা করেছিল, কিছুটা ডেভেলপমেন্ট আনছে, এরপর কেউ চিন্তা করে না। ঢাকা মেডিকেলের পরিবেশটা খুবই নোংরা, পানি সবসময় পড়ে থাকে। ওই আপনার যে জায়গায় প্যানটা ভরে থাকে, ময়লা বাইরে বেরোয় থাকে। আমার বাবাকে ওইখানে ঘুমাইতে হয়েছে। আমার বাবা আমাকে যাই একটু শুয়ে দেখবে, সেই সুযোগটা হয়নি। আমি মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছি, আমার মা এবং বাবা ওইখানে দাঁড়ায় দেখতেছে। প্রচন্ড পরিমাণে আঘাত করছে যে আমার মা যখন আমাকে দেখতে গেছে, কাছে এসে চিৎকার করে কাঁদতেছে, তখন আমার মায়ের ঘাড় ধরে ডিবি পুলিশ, কারারক্ষী পুলিশ এনে, মানে আসেন আমরা একটা বাংলা সিনেমায় দেখতাম যে বাড়ি থেকে ঘাড় ধরে নিয়ে বের করে গেটের বাইরে দিয়ে আসে, আমার মা বাবাকে ঠিক একইভাবে আমার কাছ থেকে এভাবে করে নিয়ে ফেলে দিতেছে। এটা আমাকে প্রচন্ড পরিমাণে আঘাত করেছে। আমাকে যখন ক্রস ফায়ার দিতে নিয়ে যায়, গুম করে রাখছে, পৃথিবীর কোনো মানুষের সাথে আমার কোনো যোগাযোগ নেই। এটা তো একটা রুম, এই রুমের ভিতরে লাইটটা বন্ধ করে দিলে মনে হবে যে পুরোটাই অন্ধকার। আমাকে এরকম একটা ঘরেই 5-6 দিন রাখছে। আমি কখনো জানতাম না যে কখন রাত হচ্ছে, কখন দিন হচ্ছে। একটা সময় গভীর রাত্রে নিয়ে ক্রস ফায়ার দিতে নিয়ে গেছে, আমাকে সাভারের দিকে নিছে। সেটা আমার কাছে অনুমান হয়েছে যখন ফোনে একবার তারা বলছে যে বাবুবাজার ব্রিজ পার হচ্ছে, তখন আমার কাছে মনে হয়েছে যে আমাকে এতদিন মনে হয় ঢাকার ভিতরে কোথাও রেখেছিল, এখন হয়তো এদিকে কোনো জায়গায় নিয়ে যাচ্ছে ক্রস ফায়ার দিতে। তো ওইখানে যাওয়ার পরে যখন আমার চোখ খুলে দিয়েছে, একটা বড় প্রজেক্টের ভিতরে ঢুকাইছে। ওইখানে ঢুকানোর পরে আমাকে গোসল করতে বলেছে, নামাজ পড়তে বলেছে। নামাজ পড়েছি, গোসল করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি। মা বাবার, ছোট ভাই ছোট বোনের চেহারাটা চোখের সামনে ভাসছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেহারাটা চোখের সামনে ভাসছে। কারণ আমাকে টর্চার করা হয়েছে প্রচণ্ড পরিমাণে ম্যাডামের নামে অন-64 দেওয়ার জন্য, আর বিএনপির বর্তমানে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নামে অন-64 দেওয়ার জন্য। আমি যখন ওইটাতে রাজি হয় নাই, তখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, একে মেরে ফেলেই দেওয়া হতো, মানে দিতে হবে। বা তারা মনে করেছে যে একে আমাকে থ্রেট মনে করে তারা মেরে ফেলতে চেয়েছে। 2-4 বার গুলিও করেছে। সেটা তো আলাদা হিস্টোরি, এটা ক্রস ফায়ারের হিস্টোরি। একটা পর্যায়ে কি, এই যে আপনি যে আমার কাছে জিজ্ঞেস করতেছেন না, এটা আমার আর বলতে ইচ্ছে করে না। কেন জানেন? 17 বছর যাবৎ লড়াই সংগ্রামটা করছি একটা সুন্দর বাংলাদেশ দেখব সেই স্বপ্ন নিয়ে। সেই বাংলাদেশটাকে যখন এই 17 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংস করে দিয়েছে, সকল জুলাইকে, সকল ত্যাগকে নষ্ট করে দিয়েছে, তখন আর এগুলা বলতে ঘৃণা লাগে, একদম মন থেকে ঘৃণা লাগে। যখন দেখি যে একটা ভোটের জন্য, আমরা মুক্তিযুদ্ধের সময় গান শুনেছি না, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলের একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। যে একটা ভোট দেব দেখে গুলি খেয়েছি। আমি এই যে 2 দিন আগেই প্রচণ্ড পরিমাণে কাতরাচ্ছিলাম, মাগুরায় গিয়েছিলাম নির্বাচন করতে।
আমার পাটা ফোল্ডিং করতে পারতেছিলাম না। আমার তো এইখানে গুলি করা, এই পাশেই আর এই পাশে 2 পাশে 5টা গুলি করা, আমার এই পায়ে গুলি করা, একদম ঠেকায় গুলি করা। এগুলো কারা করেছিল? তৎকালীন কোন কর্মকর্তা বা কে ছিল? পুলিশ করেছিল। আমি কিন্তু এদের নামে কোনো মামলাও করি নাই। মামলাও করি নাই কেন জানেন? আমি যখন দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার বেনজিরের মতো খুনিকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, মনিরুলের মতো খুনিকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, তখন আর আমার কাছে মনে হয়নি যে আমি এই মামলা করি। আমাকে যে গুলি করেছিল মশিউর, সেই মশিউর এখনও চাকরিতে বহাল তবিয়াতে আছে এবং ওসিগিরি করতেছে। আমাকে গুলির নেতৃত্ব দিয়েছে এডিসি শিবলি নোমান, সে রমনাজনে, সে মানে খুবই ভালো হেফাজতে আছে, শত শত হাজার কোটি টাকার মালিক হয়েছে। আওয়ামী লীগকে যখন তারা পুনর্বাসন করেছে, তখন আমার কাছে মনে হয়নি যে আর মামলা করি, আমি ন্যায় বিচার পাবো না, এই জন্য মামলা করি নাই। এদেশ থেকে আওয়ামী লীগ পালালো কিভাবে? আওয়ামী লীগের নেতারা পালালো কিভাবে আপনি বলেন? আমার কাছে তখন আর মনে হয়নি যে এই যে 17 বছরের ত্যাগ, এটা ন্যায় বিচার আসলে আপনি ন্যায় বিচার পাবো, এটা আমার কাছে মনে হয়নি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করে তাহলে এই বিচার হবে, না হলে এই বিচার হবে না। কারণ আপনি দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকারের 2-3 জন উপদেষ্টা, তাদের পিএসরায় 300-400 কোটি টাকার মালিক হয়েছে, সেটা আমরা আপনাদের মাধ্যম দিয়ে দেখেছি। আমরা তো দেখতে যাইনি, গেছি আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে দেখেছি। তো একজন বাচ্চা কাচ্চা উপদেষ্টাদের পিএসরা যদি 300-400 কোটি টাকার মালিক হয়, তাহলে ওই উপদেষ্টার কি অবস্থা? আমি এই যে পুলিশের এখন যেসব বড় বড় কর্মকর্তা বিভিন্ন জায়গায় আছে, তাদের নামে শুনি যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি। আমি শুনি যে এই সব উপদেষ্টাদের মানে বউরা, শ্বশুর শাশুড়িরা, ভাইরা হাজার হাজার কোটি টাকার মালিক। তো আমি তাদের কাছ থেকে কি বিচার আশা করব? এই জন্য আপনি আমার কাছে বলার পরে আমার কাছে এই নিজের ত্যাগের সম্বন্ধে, আমি মুক্তিযুদ্ধের সময় অনেক মুক্তিযোদ্ধা দেখবেন যে মুক্তিযুদ্ধের সনদ নেয়নি। আমার কাছে, আমি তাদের কাছে জিজ্ঞেস করতাম যে আপনি সনদ নেননি কেন? তখন বলছে যে যখন আল বদর, আল শামস, রাজাকাররা এদেশে ৭১-এর পরে নেতৃত্ব দিয়েতে এসেছে, তখন ওই মুক্তিযুদ্ধের প্রতি ঘৃণা হয়েছে, সেই কারণে সনদ নেয় নাই। এই যে জুলাই আগস্ট আন্দোলনের সনদ দিয়েছে না এই সরকার, আমি ঘৃণায় এই সনদ নেই। তাহলে এই যে আমরা সম্প্রতি দেখলাম যে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং খুব সম্প্রতি এই যে বেনজির যে পুলিশের যিনি ছিলেন কর্মকর্তা, এদের যে রায় হয়েছে এবং ফাঁসির রায়ও হয়েছে, তাহলে আপনার কি মনে হয় বাংলাদেশে এই রায় কি আদৌ কার্যকর হবে? বাংলাদেশে যে কয়জন আছে তাদের কয়জনের রায় হয়েছে, তাদের কয়জন গ্রেপ্তার হয়েছে, যারা বিদেশে পলাই গেছে এরা বুঝতেছে যে ওরা আর আসবে না, তাদেরকে রায় দিচ্ছে। আপনার যদি এরকমেরই হয়, কয়দিন আগে তো অর্থমন্ত্রী পলাই গেল, উনি নিজে ইন্টারভিউ দিছে না? কিছুদিন আগে তো হাসান মাহমুদ পলাই গেল, উনি নিজে ইন্টারভিউ দিছে না? অর্থাৎ কয়দিন আগে তো উবাইদুল কাদের পলাই গেল, উনি ইন্টারভিউ দিছে না? অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে এখন যারা আছেন দায়িত্বে তাদেরই সহযোগিতায় অন্যরা পালিয়ে যাচ্ছেন এবং তাদেরই সাজা। তাদের সহযোগিতা তো বটেই, তাদের ওই যে দুর্নীতির টাকা, ওই যে লুটপাটের টাকা, ওই টাকার বিনিময়ে তারা এদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। পালিয়ে যাওয়ার পরে তাদেরকে বলতেছে ভাই তোমরা তো আরামে এসে আসো, তোমাদেরকে রায় দিলেই কি আর না দিলেই কি। আমরা এই জায়গা থেকে আবার আসবো, আমরা তার আগে যাব একটি বিরতিতে। দর্শক, অনেক মূল্যবান কথা শুনছিলেন, আমরা আরো কিছু না বলা কথা জানবো নয়ন ভাইয়ের থেকে। তার আগে আমাদের সময় হয়েছে আরেকটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আমরা ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরেই। দর্শক, বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন ঢাকা মহানগর যুবদল দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। নয়ন ভাই, আপনি বিরতিতে যাবার আগে আপনার যে দুঃসহ স্মৃতির বর্ণনাগুলো দিচ্ছিলেন, আসলে এই
আপনাকে আসলে কিছু বলার মতো ভাষাও আমার নেই। আপনি যেভাবে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, আপনার উপরে যে বর্বরোচিত হামলা হয়েছে সেটি গণমাধ্যমে এসেছে এবং আমরা দেশবাসী সকলেই এ ব্যাপারে অবগত আছি। এগুলা হয়তো বা একটা প্রোগ্রামে বলে শেষ করা যাবে না, কিন্তু তারপরেও আপনার জীবনে এমন কোনো উল্লেখযোগ্য দুঃসহ কোনো স্মৃতি আছে কিনা যেটি এখনো আপনার মনে দাগ কেটে আছে? দেখেন, আমার উপরে দিয়ে যে পরিমাণ স্টিম রোলার চালানো হয়েছে প্রত্যেকটা ঘটনাই খুবই উল্লেখযোগ্য। এর ভিতরে 3টা ঘটনা যদি আপনি বলেন, একটা হলো আমাকে যখন হাইকোর্টের ভিতরে ঢুকে এনে জি, তুলে এনে গুম করে দেওয়া হলো। হাইকোর্টের ভিতরে ঢুকে আপনাকে হাইকোর্টের গুম করে ভিতরে দেয়া হলো? ঢুকে তুলে এনে আমাকে গুম করে দেওয়া হলো। এটাও কি সম্ভব? এটাও সম্ভব। 4 দিন পরে রুহুল কবির রিজভী ভাই, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, উনি প্রেস ব্রিফিং করার পরে উনি নির্দিষ্ট হয়ে বলল যে ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নকে ডিবির হেফাজতে ডিবি তুলে নিয়েছে, আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, কিন্তু তাকে দেওয়া হচ্ছে না। এই 3-4 দিন পরে যখন প্রেস ব্রিফিং করলো, একটা পর্যায়ে তারা আমাকে শাহজাহানপুর থানায় একটা অস্ত্র মামলা দেখায় চালান করলো। এটা হলো মানে আমার কাছে অবাক লাগে যে হাইকোর্ট বাংলাদেশের সর্বোচ্চ জায়গা। এটা একটা গেল। জুলাই আগস্ট আন্দোলনে আমি মালিবাগ মোড়ে জি, দাঁড়ায় আছি সন্ধ্যার সময়, সবাই খুঁজতেছে। আমার কাছে মনে হলো যে আমাকে মিছিল করতে হবে, আমাকে মিছিল করতেই হবে, লোকজনদেরকে সুসংগঠিত করতে হবে। আমি দিনের বেলায় কারফিউ ভেঙে মিছিল করছি, আমার কাছে মনে হয়েছে রাত্রেও আমি মিছিল করব। এবং সারা রাত আমরা এই মিছিল করে 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 সব থানায়, আমি তো তখন মহানগরের সদর সচিব, সারা রাত আমরা মিছিল করব, সারা সকাল মিছিল করব, মানে আমাদের জীবনে কোনো ক্লান্তি নেই। আচ্ছা, হঠাৎ করে মালিবাগ মোড়ে জি, আমি দেখলাম যে আপনার মৌচাক দিয়ে দিক থেকে 3টা গাড়ি আসতেছে, শাসা করতে করতে গাড়ি চলে আসতেছে। আচ্ছা, আসার পরে আমি দেখতেছি যে আসতেছে, আমার কাছে সন্দেহ মনে হলো আমার সাথে যে ছেলেটা ছিল, ইমন নাম, আমি ওকে বললাম যে হুন্ডা টান দাও। ও হুন্ডায় উঠে টান দিতে দিতে মানে ও হুন্ডায় স্টার্ট দিলে আমি গাড়ি পিঠে বসবো, আইসেই মনে করেন আপনার মাইক করে ভিড়াই দিল। ভিড়াই দিয়ে ও আবার সাংবাদিকতা করতো, ওর শরীরে প্রেস পরা ওই যে জ্যাকেট, আমাকে মনে করে ওই ইমন পড়ে গেল। যখন গাড়ি ভিড়াই দিছে, গাড়ি মারি দিছে, পড়ে যাওয়ার পরে ওর মাথায় এরকম ঠাইসে ধরে রেখে ওর পায়ে, শোল্ডারে, মোল্ডারে, এই হাতেটাতে গুলি করলো, ঠেকায় ঠেকায় গুলি করলো রাস্তার উপরে একদম প্রকাশ্য। আমি উল্টা দৌড় মারলাম, এই যে আপনার রামপুরা টিভি সেন্টারের রোডটাতে উল্টা দৌড় মারলাম, যাতে উল্টা দিকে গাড়ি না ঢুকাইতে পারে। উল্টা দৌড় মারলাম, দৌড় মারার পরে আমার পিছনে পিছনে 2-3টা লোক দৌড় মারলো, উল্টা দিক দিয়ে, আর মানে সদর রাস্তায়ও দৌড় মারলো। আমি একটু সামনে যে রাস্তার ওই পারে যে দৌড় মারা শুরু করলাম, তো ওরা আমার পিছনে পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমার গুলি করতেছে পিছন থেকে। মনে হচ্ছে যে এটা একটা মোস্তফা গেম, আমার পিছন থেকে একাধারে গুলি করতেছে, মানে একদম সিনেমা শুটিং এর মতো। আমার পায়ে তখন আবার গুলি লাগলো, গুলি লাগার পর আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমার হাতে একটা নর্মাল ফোন ছিল, তখন তো সব নেটওয়ার্ক বন্ধ করে দিছে, ফোনটা পড়ে গেল, হাতের ঘড়ি পড়ে গেল, আমার এই জায়গাগুলো ফুলে গেল, আমার শরীরের বল পড়ে গেল, যেহেতু গুলিবিদ্ধ হয়েছি। এই গুলিটা তো আপনার অন্য জায়গাতেও লাগতে পারতো। তো আমার কাছে মনে হলো যে আমি মনে হয় আর বাঁচতেছি না। এর ভিতরে আমি দেখতেছি ওই দৌড়াইতে দৌড়াইতে দেখছি যে আমার সাথে একটা ছেলে আছে, রনি শিকদার, ওর মাথায় গুলি করছে, মাথায় ওর হেলমেট ছিল, হেলমেট উড়ে চলে গেছে। আর আমি তো ইমনরে গুলি করা দেখে আসছি, আমি মনে করলাম যে আমারও মনে হয় কত পিছনে তারা রয়েছে, আমি তো আর বুঝতে পারতেছি না। আমি মনে করলাম যে আমিও মরে গেছি। তারপরও আমি উঠে মনে করেন দৌড় মারলাম। দৌড় মারার পরে ওই গুলির শব্দে মনে করেন রিক্সাওয়ালারা, মানে যত মানুষ ছিল সব ছোটাছুটি করতেছে। একটা রিক্সাওয়ালারে বললাম যে ভাই আমার একটু নিয়ে যা, ও নিজের জীবন নিয়েই মনে করেন অস্থির, আমাকে আর নিল না। আমি দৌড়াইতে 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 কিছু দূর যেয়ে দেখি যে ওই লোকটাও আর পিছনে আসতে পারে নাই, আমার যে গুলি করে ফেলে দিছে ও আর আসতে পারে নাই। আমি যাইতে যাইতে শাহবাগ থানা যুবদলের এক কর্মীর সাথে আমার দেখা হলো। এটা হলো যে মালিবাগ মোড়েতে যে চান বেকারি গলিটা ঢুকলো, ওই মোড়ে আমার সাথে একটা ছেলের দেখা হলো। ও আমারে বলল যে সামনে চলে আসলো, আমি ওরে ইশারা করলাম যে সালাম টালাম দিও না। ও
ও আমারে বললো যে ভাই এইখানে ঠিক এইভাবে অন্যদিক তাকায়, ভাই এইখানে সব যুবলীগ আমলিগ, আপনি নর্মাল হেঁটে যান। আমি বললাম না, আমার তো পা দিয়ে রক্ত বেরোচ্ছে, তাহলে কী হবে? বললো যে সবাই গুলাগুলি শব্দের দিকে তাকায় আছে, আপনি নর্মালি আমার সাথে হাঁটতে হাঁটতে আসেন। তা আমি একটু সামনে যাই, আমার কাছে মনে হচ্ছে যে আমার তো ভিতরে তারও না, আমার কাছে মনে হচ্ছে যে আমি দৌড় মারি। ও বলছে ভাই খবরদার দৌড় মারবেন না, দৌড় মারলেই কিন্তু আপনার এদিকে গণপিটুনি দিয়ে মেরে ফেলবে এবং পুলিশের হাতে দিয়ে দেবে। আপনি নর্মালি হাঁটতে হাঁটতে আমার সাথে আসেন। তখন সেই পরিস্থিতি চলছিল আসলে। সামনে আমার বাসা, ওই বাসার ভিতরে যায় আমি মনে করেন 3 দিন একটা আন্ডারগ্রাউন্ডের ভিতরে থাকলাম। মালিবাগের প্রত্যেকটা বাসা মানে আমি যে বাসায় ছিলাম সেই বাসাটাও সার্চ করছে। আমি ওই বাসার ভিতর দিয়ে খোঁজার জন্যই, হ্যাঁ ওই বাসার ভিতর দিয়ে যে একটা শোয়ার রুম ছিল, ওই জায়গায় শুয়েছিলাম। আর একটা জিনিস আমাকে খুব মানে রাতে ভয় আতঙ্ক করে ওঠে, আমাকে যখন পায়ে ঠেকাই 5টা গুলি করছিল 2015 সালে মগবাজার মোড় থেকে তুলে নিয়ে হোটেল বৈকালের ভিতরে নিয়ে যে আমার গুলি করছিল, তখন আমি মরে গেছি কিনা সেটা কনফার্ম করার জন্য আর একটা রাউন্ড গুলি করছিল। আচ্ছা, এইসব ভয় রাত্রে আটকে ওঠে। আমার একটা সন্তান হয়েছে, ছোট বাচ্চা। আমি সবসময় মানে ভয়ে থাকি যে আল্লাহ, আমার তো শরীরে এত স্প্লেন্ডার, এত অত্যাচারের শিকার হয়েছি, আমার যদি এখন কিছু হয়ে যায়, আমার এই বাচ্চার কী হবে, আমার সহধর্মিনীর কী হবে? এগুলো আমাকে প্রচণ্ড পরিমাণে ভীতু করে ফেলে। তার ভিতরে দেশে আইনের আর কোনো শাসন নেই, আপনারা নিজেরাই দেখতেছেন। বাংলাদেশটা যদি আবার সেই স্বাধীনতা বিরোধী যারা মুক্তিযুদ্ধের সময় মানে মানুষকে ধরে ধরে জবাই করেছে, রক কেটে ফেলেছে, তারা যদি আবার কোনোভাবে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে ভোটে তারা জিতে আসতে পারবে না, মানুষ তাদেরকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করে। তারা তো যেসব মা বোনদেরকে ধর্ষণ করছে, কিছুদিন আগে 3-4 দিন আগে দেখলাম মাদ্রাসার ভিতরে ঢুকে নিয়ে ধর্ষণ করতেছে, মাদ্রাসার শিক্ষকের লেবাস ধরে ছাত্রীদেরকে ধর্ষণ করতেছে। এরা যদি আবার কোনোভাবে চলে আসে, আমার বোন কতটুকু নিরাপদ থাকবে, আমার সহধর্মিনী কতটুকু নিরাপদ থাকবে, আমার মা কতটুকু নিরাপদ থাকবে, এগুলো নিয়ে শঙ্কিত আসলে। এবং এই শঙ্কাটা আসলে রয়েই যায়। কিন্তু আমি এই বিষয় নিয়ে আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে বিগত দিনে আমরা দেখেছি অসংখ্য ভিন্ন দল কিংবা মতের মানুষ যারা ছিলেন তাদের উপরে অসংখ্য নির্যাতন নেমে এসেছে, যারা আপনারা ভিন্ন দল কিংবা মত পোষণ করতেন। তো এই যে তাদেরকে ধরে নিয়ে গিয়ে যদি কেউ আসলে অপরাধীও হয়ে থাকে, দেশের প্রচলিত আইন যে শাস্তির বিধান রয়েছে সেভাবে তাদেরকে শাস্তি দেওয়া যেত। কিন্তু আমরা দেখেছি যে এই যে গুম শব্দটি, তাদেরকে হঠাৎ একটা জ্যান্ত মানুষকে তুলে নিয়ে গিয়ে তাকে নিখোঁজ করে ফেলা, এবং আজ পর্যন্ত 5ই আগস্টের পরে অনেকে ফিরে আসেননি। তো এই যে রাজনীতিটি এবং এই রাজনীতির চর্চা থেকে কি আমরা আসলে বের হতে পেরেছি কিনা বা পারবো কিনা, কিংবা আগামীতে যদি আপনারা সরকার গঠন করেন আপনারা কি প্রতিশোধ পরায়ণ হবেন কিনা? দেখেন, আমাদের নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তৎকালীন চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5ই আগস্টের পরে সমাবেশ করে বলে দিয়েছেন যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন বিএনপির দ্বারাই নিরাপদ থাকে। আমরা সেটার ধারাবাহিকতায় রক্ষা করেছি। আপনি মাগুরা 2 আসনে দেখেছেন শত শত হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং আওয়ামী লীগের মানুষ আমার উপরে আস্থা রেখেছে যে না, রবিউল ইসলাম নয়ন, আপনি আমাকে রাজপথে যতটুকু ক্রেজ দেখেছেন, আমার এলাকায় ততটুকু জনপ্রিয়তাও দেখেছেন। মানুষ মনে করে যে না, বিএনপি একটা পরিবর্তনশীল দল, যারা স্বৈরাচারকে বিদায় ঘটানোর জন্য যতটুকু আগুনের লেলি শিখা, ঠিক মানুষকে হেফাজত করার জন্য ততটুকু বরফের মতো ঠান্ডা। আমরা সেটার দিয়েছি। আপনারা বিএনপিকে এরকম করেই দেখেছেন। আপনারা অন্য দলের মানুষদেরকেও দেখেছেন যে কিছুদিন আগে ময়মনসিংহের এদিকে আমি দেখেছি যে মানুষকে ঝুলায় পিটায়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের মা বোনদেরকে তুলে নিয়ে যেয়ে ভোগ করে। এটা পরিবর্তন করা সম্ভব একটাই, সেটা হচ্ছে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের দল বাংলাদেশের সরকার গঠন করতে পারে, তাহলে হয়তোবা এই মানে নির্বিচারে হত্যাটা বন্ধ হয়ে যাবে এবং ভিন্ন দল কিংবা মতের মানুষরা আসলে আপনারা প্রতিশোধ নিরাপদ থাকবে। জি, আরেকটি বিষয় জানতে চাই যে আপনি ব্যক্তি নয়ন, যেমন আপনার কথা এতক্ষণ বলছিলেন, আপনি ব্যক্তি নয়ন হিসেবে যেমন আলোচিত তেমনও কিন্তু সমালোচিত বটে। এবং 5ই আগস্টের পরে এটা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এসেছে, আমরা দেখেছি, আপনি নিজেও অবগত আছেন যে বিগত সরকারেরই দোসর এস আলম গ্রুপের পক্ষ থেকে আপনি একটি বেসরকারি ব্যাংকে গিয়েছেন, সেখানে নৈরাজ্য সৃষ্টি করেছেন এবং একই সাথে আপনি একটি বেসরকারি টেলিভিশন
চ্যানেলে গিয়েও সেখানে গিয়েও দখল নেওয়ার চেষ্টা করেছেন, বা বিভিন্ন চাঁদাবাজির অভিযোগ বিভিন্ন সময় আপনার নামে উঠে এসেছে। এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? এই প্রশ্নটা আমার কাছে আপনারও, আমি চাইবো যে এসএটিভি এটা সম্প্রচার করুক, এবং আমি চ্যানেল 24, বাংলা ভিশন, সমকাল, যুগান্তর, মানবজমিন, এক্সওয়াইজেড অনেকগুলো চ্যানেলে এটার ইন্টারভিউ দিয়েছি। আমি আপনাদের এসএটিভির কাছেও মানে আবেদন রাখবো পরিষ্কার করে যদি বলেন। এর একটা উদাহরণ, মানে একটা ডকুমেন্টস যদি রবিউল ইসলাম নয়নের নামে প্রুভ করতে পারে, তাহলে আমি নিজে কোনো শাস্তি নিয়ে মাথা পেতে চলে যেতে চাই। প্রথমত হচ্ছে যে ইসলামিক ব্যাংক যেটাকে নিয়ে বললেন এসালমের সাথে আমার জীবনে কোনোদিন কখনো কোনো কথা হয়নি। ইসলামিক ব্যাংকের হেড অফিসটা আমি এখন পর্যন্ত চিনি না। আচ্ছা, এখন পর্যন্ত স্টিল নাও আমি চিনি না। যদি কেউ বলে, কোনোদিন বলে যে এসালমের পক্ষ হয়ে না, কোনো কারণে রবিউল ইসলাম নয়নের 1000 ফিটের ভিতরে রবিউল ইসলাম নয়নের একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে যে ইসলামিক ব্যাংক থেকে 1000 মিটার দূরত্ব, আমি বললাম যে রবিউল ইসলাম নয়নের একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, তাহলেও আমি যে কোনো শাস্তি মাথা মেলাতে নেব। সময় টেলিভিশনের কেউ যদি কখনো রবিউল ইসলাম নয়নের নামে অভিযোগ করে থাকে যে সময় টেলিভিশন রবিউল ইসলাম নয়ন দখল নেছে, তাহলেও আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব। আমি সময় টেলিভিশনে 5 আগস্টের দিন 6টা বা 7টা বা 5টা এরকম টাইমে গিয়েছি, যখন আমি শুনেছি যে সময় টেলিভিশনের ভিতরে অনেকগুলো মানুষ আটকা পড়ে রয়েছে, তাদেরকে পুড়াই দিতে পারে, জ্বালাই দিতে পারে, যেহেতু সময় টেলিভিশন সরকারের দোসর ছিল। আচ্ছা, তখন তো সেটা জানার পরে ওইদিকে হাজার হাজার জনতা আমাকে বলছে যে ভাই আপনি উপরে উঠে যান। তখন উপরে উঠে গেছি, যায় তাদেরকে বলছি ভিতরের লোক থাকলে যে তোমরা দরজা খোলো, না হলে আমরা তালা ভেঙে ভিতরে ঢুকতে বাধ্য হব, তালা খোলো তালা খোলো, এরকম বলছি যে তাদেরকে যাতে উদ্ধার করে নিয়ে আসতে পারি। সময় টেলিভিশনে আমি গেছি, আমার সাথে ছাড়াও অন্য মানুষও গেছে, তারা যখন সময় টেলিভিশনের সকল কিছু ভেঙে দিচ্ছে আমি তাদেরকে থামাইছি। আপনারা এটাও হয়তো বা দেখছেন যে এটা তো আমাদেরই সম্পদ, এটা রাষ্ট্রের সম্পদ, এই টিভিটা পপুলার টিভি, এটাকে বাংলাদেশের মানুষ চালাইতে পারবে এবং গণমাধ্যমে স্বাধীনতা থাকবে, এটা তোমরা ভেঙো না, নষ্ট করো না, এটা আমরা বলেছি। সময় টেলিভিশনটা বলতে পারেন যে রক্ষা করেছে আমি। সময় টেলিভিশনে কেউ বলতে পারবে যে রবিউল ইসলাম নয়নকে আমি 1 কাপ চা খাওয়াইছি? সময় টেলিভিশনের ওইখান থেকে আমরা রক্ষা করে, আমি গণমাধ্যমের সামনেই বলি, আমি বলেছি যে সময় টেলিভিশন আমরা দখল নিলাম, মানে গণভবন যেরকম দখল নিলাম বলছি, সময় টেলিভিশন নিরাপত্তার স্বার্থে যে সময় টেলিভিশন দখল নিলাম, মানে জাতি সময় টেলিভিশনকে দখল নিল, গণভবনকে জাতি দখল নিল, রাষ্ট্র কি ওই যে এই আপনার যেসব সরকারি সংস্থা ছিল, এটা তো স্বৈরাচারের সংস্থা ছিল, আমরা সেগুলাকে দখল নেব, এটা বলেছি। সময় টেলিভিশন তো এখনো চলে যায়নি, মরে যায়নি, হারায় যায়নি, পালায় যায়নি, সময় টেলিভিশন তো এখন চলতেছে। সময় টেলিভিশনের কারো কাছ থেকে আপনারা ইন্টারভিউ নেবেন যে রবিউল ইসলাম নয়ন, সময় টেলিভিশনাররা আমার কাছে সহযোগিতা চেয়েছে, আমি সহযোগিতা করে সময় টেলিভিশন যারা পরবর্তীতে কিছু কুচক্রিমল তালা মেরে রেখেছিল, সেই তালা আমি রবিউল ইসলাম নয়ন খুলে দেওয়ার জন্য সহযোগিতা করেছি, সেটা সময় টেলিভিশনের কর্মকর্তা কর্মচারীদের অনুরোধে। আচ্ছা, এটা আমি ক্লিয়ার করে দিলাম। আমার আরেকটা প্রশ্নও কিন্তু এটার সাথে ছিল যে আপনি, আমরা যেটি ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি ভাইরাল হয়, আপনি নিজেও হয়তো বা লক্ষ্য করেছেন যে অনেকে এই জাতীয় মন্তব্য করে যে আপনি যখন চাঁদাবাজের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, সম্প্রতি আপনার বেশ কিছু বক্তব্য কিংবা স্লোগানও ভাইরাল হয়েছে, সেখানে অনেকেই বক্তব্য করে যে আপনি নিজেই হচ্ছে যেখানে চাঁদাবাজি করছেন সেখানে চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। এক কথায় উত্তর, এসএ টেলিভিশন সহ সকল মিডিয়ার কাছে আমার অনুরোধ, রবিউল ইসলাম নয়ন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের একজন ক্ষুদ্র কর্মী, তার বিরুদ্ধে 5 আগস্ট এবং 5 আগস্টের আগে পরে যদি 500 টাকা চাঁদাবাজি সহ বিভিন্ন ওয়েতে আছে না, কোনো ওয়েতে ব্ল্যাকমেল করে টাকা নেয়, এটা যদি একটা ডকুমেন্টস দেখাইতে পারে বা কেউ বলতে পারে যে আমার কাছ থেকে রবিউল ইসলাম নয়ন চাঁদাবাজি করে বা থ্রেট করে বা এই করে সেই করে টাকা নিয়েছে, আমি যে কোনো শাস্তি জাতির কাছ থেকে মাথা পেতে নেব। আমার মনে হয় যে ওপেন চ্যালেঞ্জ, এটা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এটা দর্শক শ্রোতারাও আসলে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম। অসংখ্য ধন্যবাদ এই ব্যাপারে এই উত্তরটা দেওয়ার জন্য। এবং আমার নামে যদি
আমার মানে জীবনে টোটাল জীবনে যদি একটু পার্সোনাল কোনো জিডি দেখাইতে পারে যে রবিউল ইসলাম নয়ন আমাকে থ্রেট করছে, মারছে, ধরছে বা এক্সওয়াইদের একটা জিডি হয়েছে রবিউল ইসলাম নয়নের নামে, এরকম আরো যদি কেউ দেখাইতে পারে তাহলেও আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব। একজন সৎ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কর্মী হয়ে এটা চ্যালেঞ্জ করলাম। মানে এরকম সিচুয়েশনেও 40 বছরের আমার রাজনীতি, মানে 40 বছর আমার জীবনের, এত বছরের রাজনৈতিক ক্যারিয়ারে এরকম চ্যালেঞ্জ আমি করে গেলাম, যদি কেউ পারে দেন বলে দেয়। ধন্যবাদ। জি, এই যে 24 জুলাই আগস্টে আমরা যেটি দেখলাম যে গণ অভ্যুত্থান, যেটা পুরো বিশ্ববাসী দেখেছে, এবং 5ই আগস্ট যে এই যে সাবেক সরকার যেটি ছিল তাদের পতন হয়েছে, এই টোটাল যে গণ অভ্যুত্থানটি হলো, এই গণ অভ্যুত্থানে আপনার কাছে কি মনে হয় যে এটা আমাদের জন্য সবথেকে বড় মেসেজ কোনটি, যারা আগামীতে সরকার গঠন করবে কিংবা এখনো যারা রয়েছেন তাদের জন্য সবথেকে বড় মেসেজ কোনটি বলে আপনার মনে হয়? সবচেয়ে বড় মেসেজ হলো যে আপনি যদি দুর্নীতিগ্রস্ত হতে চান, জি, আপনি যদি মেগা মেগা প্রজেক্ট দেখিয়ে বাংলাদেশের টাকা লুট করে নিতে চান, আপনি যদি গুম খুন এবং প্রশাসনকে ব্যবহার করে আপনি যদি দমন পীড়ন করতে চান, তাহলে আপনার জন্য আবার একটা 5ই আগস্ট অনিবার্য। আচ্ছা, তাহলে এই যে যে বড় প্রকল্পের কথাও যেটি বললেন, এই জায়গায় একটু ছোট্ট করে যদি বলেন যে অনেকেই বলছে এই বিষয়টা যেমন আলোচিত বা প্রশংসিত হচ্ছে যে বিএনপির ফ্যামিলি কার্ডটার কথাটা নিয়ে, এটা নিয়েও যেমন সমালোচনাও হচ্ছে যে এটা অনেক বড় দুর্নীতির একটা প্রকল্প হিসেবে বিএনপি এই ফ্যামিলি কার্ডটাকে নিয়ে আসছে এবং এটার মাধ্যমে প্রচুর দুর্নীতি হবে। তো এই বিষয়টা যদি একটু সংক্ষেপে পরিষ্কার করেন। দেখেন, গীবতকারীরা সবসময় গীবতে ব্যস্ত থাকে। এটা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে পলিসি, একজন হতদরিদ্র মানুষকে ইউনূস সরকার, গ্রামীণ ব্যাংক, উনি যেরকম দিয়ে কিস্তি দিয়ে আপনার মানে বাড়ি বন্ধু নিয়ে আসছে না, কিস্তির মধ্য দিয়ে মনে করেন এই সুদ ঘুষ দিয়ে আপনার তার জীবনটা অতিষ্ঠ করে দিছে। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 2000 টাকা দেবে ফ্যামিলির একজন, মানে ফ্যামিলির যে মুরব্বী, যে মা থাকলে মা, সহধর্মিনী থাকলে বউ থাকলে বউ, তার কাছে দেবে 2000 টাকা দিয়ে সে যে কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে বাজার করতে পারবে। আচ্ছা, বাজার করতে যদি আপনার কাছে টাকা দেওয়াটা দুর্নীতি হয়? না, কিন্তু প্রশ্নটা এখানে না, প্রশ্নটা হচ্ছে যে 4 কোটি মহিলা এই কার্ড পাবে, যেটা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এবং 2500 টাকা করে। তো সেই হিসাব করলে প্রতি মাসে যেটি দাঁড়ায় অনেক মোটা অঙ্কের টাকা। তো এই বিষয়টা আসলে 4 কোটি তো মহিলাই পাচ্ছে, 4 কোটি মহিলা তো হতদরিদ্র মহিলারা পাচ্ছে, 4 কোটি মহিলারা তো বাংলাদেশের মানুষ। জি, টাকাটা তো 2000, 4 কোটি বাংলাদেশের হতদরিদ্র মহিলাদেরকে দিচ্ছে। এটাকে আপনি অবশ্যই পজিটিভলি নেবেন না? না, অবশ্যই, এই জন্যই বললাম যে এটার ভিতরে থেকে দুর্নীতির কোনো সুযোগ নেই। যেটা হলোই না সেটা আপনি নিয়ে প্রশ্ন তুলতেছেন কিভাবে? যেটা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন করেন। ইসলামিক ব্যাংক নিয়ে আপনি আমাকে বললেন ইসলামিক ব্যাংক তো সেটা আপনি পরিষ্কার করেছেন, ইসলামিক ব্যাংক তো জামাত শিবির দখল করছে। সেই জামাত শিবির আলাদা ইসলামিক ব্যাংকটাকে যে দখল করছে সেটাকে মব সৃষ্টি করে অন্যর উপরে চাপিয়ে দেওয়ার একটা নীল নকশা, এটাকে আপনারা খুঁজে বের করেন। যেটা হয়নি সেটা নিয়ে তো মনে করেন আগেই মব সৃষ্টি করার দরকার না। আচ্ছা, যেটা হয়েছে সেটা নিয়ে দেখেন। আচ্ছা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি খুব ছোট্ট করে জানতে চাই যে আপনি যেহেতু একজন তরুণ নেতা, আপনার দেশের জন্য, দলের জন্য যথেষ্ট ভূমিকা রয়েছে, এবং আপনি আগামীতেও আপনারা হয়তো বা যদি সরকার গঠন করেন, নেতৃত্ব দিবেন, আপনাদের হাত ধরেই বাংলাদেশ বদলাবে। তো বাংলাদেশে হাজারো সমস্যা রয়েছে, বিগত 17 বছরেও অনেক সমস্যাই রয়ে গেছে। তো আপনি একজন রাজনীতিবিদ হিসেবে এবং একজন এই দেশের একজন তরুণ সদস্য হিসেবে যদি বলি যে কোন দিকটাতে আপনার মনে হয় সব থেকে বেশি ফোকাস করা আমাদের এই মুহূর্তে বেশি দরকার বলে আপনি মনে করেন? আমাদের দেশে বেকারত্ব প্রচণ্ড পরিমাণে, বেকারত্বটা দূর করা দরকার। জি, পরিবেশটা আমরা যেমন মনে করেন যে বিভিন্ন জরিপে দেখি যে আমাদের দূষণের তালিকায় আমরা 1-2 নম্বরে শীর্ষে থাকি। আমাদের এই পরিবেশ বান্ধব একটা দেশ গড়া দরকার। আমি ধন্যবাদ জানাই বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে যে সে 25 কোটি গাছ রোপণ করতে চেয়ে একটা সোনার বাংলা গড়তে চেয়েছেন। আর সাথে ঢাকা শহর সহ বিভাগীয় শহরগুলোতে যাতে জ্যামটা না থাকে, যানজটটা না থাকে, সেটা আমাদের খুব জরুরি। বেকারত্বটা দূর করা খুবই জরুরি।
অসংখ্য মাদককে নির্মূল করাটা খুব জরুরি। জি, আমরাও প্রত্যাশা করি যে আমরা এমন একটি বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীতে গড়তে পারবো, এবং আমাদের এসএটিভির এই স্টুডিওতে আসার জন্য এবং আজকে 50তম এই বিশেষ পর্বতে সময় দেওয়ার জন্য আপনাকে এসএটিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং আপনার প্রতিষ্ঠান এসএটিভিকে এবং এসএটিভির সকল দর্শককে, আমার সব ফলোয়ারকে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সত্য দেরিতে যেতে, কিন্তু হারায় না কখনো। মিথ্যা দিয়ে কেউ চিরকাল কখনো টিকে থাকতে পারে না। আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো নির্যাতন কিংবা হয়রানির কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর বরাবরের মতোই থাকুন এসএটিভির সাথে। আল্লাহ হাফেজ।